আজ আমরা সহজ পদ্ধতিতে নারকেলের বড়া বানাবো। নারকেল কোড়ানো ঝামেলা ছাড়াই। এখন ব্যস্ত জীবনে নারকেল কোড়ানোর সময় অনেকেই পান না, তাই সহজ পদ্ধতিতে নারকেল কোড়ানো ঝামেলা ছাড়াই মিক্সি ব্যবহার করে কী করে নারকেলের বড়া বানানো যায় সেটাই আজকে আমরা দেখব। আমি নারকেলের টুকরোগুলোকে ছোট ছোট করে কেটে রেখেছি, এইগুলোকে আরও ছোট ছোট পিস করে নিচ্ছি। ছুরি দিয়ে নারকেলের টুকরোগুলোকে একটু ছোট ছোট পিস করে নেবেন। পিসগুলোকে এরপর আমরা মিক্সিতে দিয়ে দেবো। মিক্সার গ্রাইন্ডারে দিয়ে আমরা নারকেলটাকে ছোট ছোট করে একদম মিহি করে কুড়িয়ে নেব। দেখুন, মিক্সিতে আমি নারকেলটাকে ভালো করে কুড়িয়ে নিয়েছি, বেটে নিয়েছি। তো একদম মিহি বাটা হয়ে গেছে। তো নারকেল কোড়ানোর কিন্তু আর কোনো প্রয়োজন নেই। এবার এই নারকেল কোড়ানোটাকে বা নারকেল বাটাটাকে আমি একটা বোলের মধ্যে ঢেলে নেব। মোটামুটি আধমালা মতো নারকেল কুড়িয়েছি, আপনারাও সেরকম আন্দাজ মতো করে নেবেন। সেই অনুযায়ী অন্যান্য ইনগ্রেডিয়েন্টগুলোর মাপটা বলবো। এবার এই কোড়ানো নারকেলের মধ্যে আমি যা যা মেশাবো একটু একটু করে, দেখুন, চালের গুঁড়ো, এটা ময়দা আর লঙ্কা কুচি। চালের গুঁড়ো মোটামুটি 2 টেবিল স্পুন মতো নেবেন। আধমালা নারকেলের জন্য মোটামুটি আন্দাজ 2 টেবিল স্পুন মতো চালের গুঁড়ো নেবেন। 1 টেবিল স্পুন মতো ময়দা নেবেন। আর লঙ্কা কুচি মোটামুটি 2-3টে, ঝালটা অবশ্যই আপনাদের নিজেদের স্বাদ মতো। তবে চালের গুঁড়ো আর ময়দার পরিমাণটা কিন্তু ঠিক রাখবে। চালের গুঁড়ো বেশি হয়ে গেলে বড়াটা খুব শক্ত হবে, আর ময়দার পরিমাণ যদি বেশি হয়ে যায় তাহলে বড়াটা কিন্তু বেশি টাইট হয়ে যাবে, তার সেই মুচমুচে ভাবটা থাকবে না। ময়দাটা অ্যাকচুয়ালি দিতে হয় একটু টাইটেনিং করার জন্য, কিন্তু ময়দার পরিমাণটা খুব বেশি হবে না। এটাকে একটু মিশিয়ে নিলাম চামচ দিয়ে। এরপর এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো মিষ্টি। চিনিটাও আপনাদের নিজেদের স্বাদ মতোই দেবেন, খুব বেশি না দিলেও একটু চিনি দিতেই হবে, তা না হলে এই বড়া স্বাদটা আসে না। আর পরিমাণ মতো নুন মিষ্টিটা আপনারা নিজেদের আন্দাজ মতো দেবেন। চামচ দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এরপর আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। পুরো মিক্সচারটাকে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে। মিক্সিংটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। মিক্সিংটা খুব ভালো না হলে বড়াগুলোও কিন্তু ভালো হবে না, ফেটে ফেটে যাবে। সেই জন্য মিক্সিংটা আমি বেশ ভালো করে হাত দিয়ে মোটামুটি 1-1.5 মিনিট সময় দিয়ে পুরো মিক্সচারটাকে আপনাদের মেখে নিতে হবে। এবার দেখুন, পুরো মিক্সচারটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি ছোট ছোট বলের শেপ দিয়ে নেব। পুরো মিক্সচারটাকে আমি ছোট ছোট বলের শেপ দিয়ে আলাদা করে নেব। এরকমভাবে যদি প্রথমেই ছোট ছোট বলের শেপ দিয়ে নেন তাহলে মোটামুটি প্রত্যেকটা বড়াই সমান সাইজের হবে এবং বড়াগুলো দেখতেও খুব সুন্দর হবে। আধমালা নারকেল আমি নিয়েছি, তাতে মোটামুটি প্রমাণ মতো সাইজের 10টা মতো বড়া হয়ে যায়। দেখুন, আমি মোটামুটি একটু বড়ই করেছি, আমার সাইজটা একটু বড় হয়েছে। আর একটু ছোটও আপনারা চাইলে করতে পারেন, তবে এর চেয়ে বড় করবেন না, কারণ এর চেয়ে বড় করলে ভাজবেন যখন তখন ভেতরটা সুন্দর করে বেক করবে না। তো আমার মোটামুটিভাবে 8টা মতো বড়া হলো। এবার দেখুন, প্রত্যেকটা বড়াকে আমি সুন্দরভাবে তক্তির শেপ দেব, তাতে বড়াগুলো দেখতে সুন্দর হয়। দেখুন আমি কিভাবে তক্তির শেপ দিচ্ছি। হাত দিয়ে একটু চ্যাপ্টা করে
এরকমভাবে যদি একটু গড়িয়ে নেন তাহলে বেশ সুন্দর একটা তক্তির শেপে চলে আসে। প্রত্যেকটা বেশ সমান তক্তির শেপ হলে দেখতেও সুন্দর লাগে বড়াগুলো। আমি আরেকটা করে দেখাচ্ছি। এরকমভাবে প্রত্যেকটা বড়াকেই আমি সুন্দর একটা সমান শেপ দিয়ে নেব। দেখুন বড়াগুলো একদম রেডি হয়ে গেছে। সবকটা বড়াকেই আমি মোটামুটিভাবে সমান শেপ দিয়ে নিয়েছি। এরপর ভাজার পালা। কড়াইতে তেল গরম হতে দিয়েছি। তো এই ভাজাটা একটু তেলে ভাজলে ভালো হয়। যদি আমি ডিপ ফ্রাই করব না, আমি শ্যালো ফ্রাই করারই চেষ্টা করব। দেখুন আপনাদের দেখাই, কড়াইতে তেলটা গরম হচ্ছে। খুব বেশি তেল আমি কিন্তু দিইনি, আপনারা ইচ্ছে করলে এর থেকে একটু বেশি তেলেও ভাজতে পারেন। আমি একটু অল্প তেলেই ভাজবো। এবার আমি মোটামুটি তেলটা গরম হয়ে গেছে, আমি বড়াগুলোকে এক এক করে দিয়ে দেবো তেলের মধ্যে। তেলটা গরম হয়েছে কিনা বোঝার জন্য আমি একটুখানি এক টুকরো দিয়ে দেখবো যে তেলটা গরম হয়েছে কিনা। আর একটু গরম হবে। মোটামুটি একটা টুকরো দিয়ে যদি সেটা ভেসে ওঠে তাহলে বুঝবেন তেলটা যথাযথ গরম হয়ে গেছে। যে কোনো জিনিস ভাজার আগে একটু দিয়ে যদি দেখেন যে সেটা ভেসে উঠছে তাহলে বুঝবেন তেলটা যথাযথ গরম হয়ে গেছে। ডিপ ফ্রাই করার বেলায় এটা একটা খুব কার্যকরী টেকনিক কিন্তু। এবার দেখুন তেলটা মোটামুটি গরম হয়ে গেছে, আমি এক এক করে বড়াগুলোকে দিয়ে দেবো তেলের মধ্যে। যেহেতু ময়দা আর চালের গুঁড়ো দেওয়া আছে, বড়াগুলো কিন্তু ছেড়ে যাচ্ছে না। একটা পিঠ ভাজা হতে একটু সময় দিতে হবে। একটা পিঠ একটু লাল লাল করে ভাজা হলে তারপরে সেটাকে উল্টে দিতে হবে। দেখুন একটা পিঠ ভাজা হয়ে গেছে, আমি খুন্তি দিয়ে উল্টে দিচ্ছি অপর পিঠটা ভাজা হওয়ার জন্য। এটা ভাজার সময় একটা জিনিস মাথায় রাখবেন, গ্যাসের ফ্লেম কিন্তু খুব বেশি বাড়াবেন না, মোটামুটি লো টু মিডল ফ্লেমে ভাজার চেষ্টা করবেন। ফ্লেমটা মোটামুটি লো টু মিডল রাখবেন। যদি খুব বেশি ফ্লেম বাড়ান তাহলে ভেতরটা কাঁচা থেকে যাবে কিন্তু বাইরেটা কিন্তু পুড়ে পুড়ে যাবে। বেশ লালচে বাদামি রঙের ভাজাটা হবে। আপনারা মাঝে মাঝে একটু এপিট ওপিট করে দিতে পারেন, উল্টে পাল্টে দিতে পারেন, তাতে ভাজাটা বেশ সুন্দর হবে। উল্টো দিকটা এখনো পুরোপুরি হয়নি, এই দিকটাকে হতে দিতে হবে আর একটু। মোটামুটি লো টু মিডল ফ্লেমে মিনিট দুয়েক ভাজলে এক একটা দিক ভাজা হয়ে যায়। একটু ফ্লেমটা আমি বাড়াচ্ছি, একদম সিম করে রেখেছিলাম, ফ্লেমটা এখন একটু বাড়াচ্ছি। দেখুন আমাদের দু পিঠি ভাজা মোটামুটি কমপ্লিট। দেখুন দু পিঠি ভাজা মোটামুটি কমপ্লিট, ভাজাটা একদমই হয়ে গেছে। এবার আমরা গ্যাস বন্ধ করে দেবো, দিয়ে বড়াগুলোকে আস্তে আস্তে তুলে নেব। একদম তেল ছেঁকে ছেঁকে বড়াগুলোকে আমরা তুলে নেব। দেখুন বড়াগুলো কিন্তু একদম রেডি হয়ে গেছে। গরম ভাতের সঙ্গে এই বড়াগুলো একদম ভীষণ ভালো লাগে খেতে। গরম গরম সার্ভ করবেন, গরম ভাতে একটু বাটার দিয়ে এই বড়া দিয়েই শুধু এক থালা ভাত খাওয়া হয়ে যায়। একদম নিরামিষ ঘরোয়া বাঙালি রান্না, এটা খুব তাড়াতাড়ি করা যায়। মোটামুটি আধ ঘন্টা সময় দিলেই এই রান্নাটা কিন্তু হয়ে যায়। ভালো থাকবেন, যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমি চেষ্টা করব আপনাদের জন্য এরকম কিছু রান্না আনার যেটা খুব সহজে হয়, বেশি সময় লাগে না, কিন্তু ঘুরে ফিরে তার রকমারিত্বও থাকে, যাতে খেতেও ভালো লাগে। কারণ যারা এখন অনেকেই আছেন যারা ঘরে বাইরে কাজ করেন, আমি নিজের অভিজ্ঞতা থেকে দেখেছি তাদের জন্য কিন্তু
খুব চ্যালেঞ্জিং হয়ে যায় অল্প সময় মুখরোচক রান্না করাটা। তো সেই জন্য সেই কথা মাথায় রেখেই আমি এই চ্যানেলের কন্টেন্টগুলো এরকম আনার চেষ্টা করব, যাতে বাচ্চাদের টিফিন থেকে শুরু করে রোজকার খাবারে নানা রকমারিত্বও থাকে, একটু রকমারি খাবার কিন্তু চটজলদি অথচ স্বাস্থ্যকর, সেই ধরনের কন্টেন্ট আমি আনার চেষ্টা করব। যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।